ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের 5 নির্দেশনা। নদ নদীর পানি কমায় বাড়ছে ভাঙন, সব হারিয়ে নিঃস্ব উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ। খাদ্য জল সংকট চরমে। গোপালগঞ্জে জনবল সংকটে বন্ধ শেখ সায়রা খাতুন মেডিকেলের 16টি বিভাগ। সেবাবঞ্চিত স্থানীয়রা ক্রমান্বয়ে চালুর আশ্বাস কর্তৃপক্ষের। এবং 19 বছরেও বন্ধ হয়নি চাঁদপুরের ডাকাতিয়া সেতুর টোল আদায়। ক্ষুব্ধ স্থানীয়রা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় স্থানীয় প্রশাসন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। 2007 সালের 16 জুলাই সেদিন ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 2 সহস্রাধিক সদস্য সম্পূর্ণ বেআইনিভাবে শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল 7:30টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করে নিয়ে যায়। এরপর তাকে নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের নীল নকশা অনুযায়ী আদালতের কার্যক্রম শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় 2 ঘণ্টা আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জামিন আবেদন আইন বহির্ভূতভাবে নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় 36 মিনিট অগ্নিঝরা বক্তব্যের মাধ্যমে তৎকালীন সরকারের হীন রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন। গ্রেপ্তারের আগেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ 25 লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়। এসব দাবির প্রেক্ষিতে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরায় ফিরে আসে। যুগপৎভাবে বিকাশ ঘটে গণতন্ত্র ও উন্নয়নের। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ বিকেল 3টায় সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার সহ 1 দফা দাবি আদায় আন্দোলনে সম্পৃক্ত হতে সর্বস্তরের জনগণের প্রতিও আহ্বান জানান তারা। এদিকে আন্দোলন ঘিরে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও হলে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা সহ 5 সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিকেলে হল প্রভোস্টদের নিয়ে আয়োজিত বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্দেশনা মতে শিক্ষার্থীরা স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিক হলে অবস্থান করবেন। হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না। যে কোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং নাশকতামূলক কাজ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। কেউ নাশকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থার কথাও বলা হয়েছে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নদ নদীর পানি কমতে থাকায় শুরু হয়েছে নদী ভাঙন। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে বানভাসীরা। এদিকে সুনামগঞ্জে 1 সপ্তাহের ব্যবধানে সুরমা নদীর পানি আবারও বিপদসীমা ছাড়িয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত 2 দিনে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। এতে দুর্ভোগ বেড়েছে নিম্নাঞ্চলের মানুষদের। লালমনিরহাটের নিচু এলাকা তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
বন্যা পরিস্থিতির সবশেষ জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দেবেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানতে চাই এই মুহূর্তে কেমন দেখছেন জেলার বন্যা পরিস্থিতি এবং পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে কি বলছে? আপনি যেমনটি বলছিলেন, যমুনা পানি কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অপরদিকে গাজীপুর পয়েন্টে কিন্তু 34 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি সার্বিক বিষয় যদি বলতে চাই, বন্যা পরিস্থিতি কিন্তু সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও মানুষের কিন্তু দুর্ভোগ কমেনি। এই সিরাজগঞ্জের যে মানুষগুলো রয়েছে 34টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী রয়েছে। নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে প্রায় 6,500 হেক্টর জমি কিন্তু এই অঞ্চলে কিন্তু প্লাবিত হয়, ফসলি জমি নষ্ট হয়েছে এবং বিভিন্ন স্থানে নদীর পানি কমার সাথে সাথে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। কাজীপুরে সদর এবং চৌহালি এনায়েতপুরে কিন্তু অনেক জায়গায় কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙনগুলো কিন্তু রোদে পানি উন্নয়ন বোর্ড কিন্তু জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফালাচ্ছে এবং ফেলে কিন্তু এই ভাঙন রোধ করছে বলে তারা কিন্তু জানিয়েছেন। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা জানিয়েছেন এখন পর্যন্ত 114 মেট্রিক টন চাল এবং 5 খাবার এই ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এই জন্য কিন্তু তারা বিভিন্ন স্থানে গিয়ে এই বিতরণ কার্যক্রম শুরু করেছে। অপরদিকে যারা পানিবন্দী মানুষ রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে ত্রাণ বিতরণ হচ্ছে সেটি কিন্তু অত্যন্ত অপুতুল বলেও তারা কিন্তু দাবি করছেন। এই জন্য বিত্তবান এবং যারা ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী আছে, তারা কিন্তু এই বন্যার্থদের পাশে দাঁড়িয়ে উপকৃত হবে বলে তারা কিন্তু জানিয়েছেন এমনটাই। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে এই কিন্তু ভাঙন এবং দুর্ভোগ কিন্তু এখনো রয়ে গেছে। এই ছিল সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। অলি। সোহেল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর বলছিলেন সহকর্মী সোহেল রানা। জনবল সংকটে চালু হচ্ছে না গোপালগঞ্জ শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের 16টি বিভাগের সেবা কার্যক্রম। সেবা বঞ্চিত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা খুলনা ছুটতে হচ্ছে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষদের। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে রোগী ও তাদের স্বজনরা। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মাত্র 3টি বিভাগের সেবা কার্যক্রম। দ্রুত সব বিভাগের সেবা চালু হলে দূর হবে এ জেলার মানুষের সীমাহীন ভোগান্তি। আর কর্তৃপক্ষ বলছে জনবল সংকটের সমাধান হলে ক্রমান্বয়ে চালু করা হবে সব বিভাগ। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। চিকিৎসা সেবা দেওয়ার জন্য সবকিছু প্রস্তুত থাকলেও জনবল সংকটের কারণে মেডিসিন, শিশু ও গাইনি এই 3 বিভাগে রোগী ভর্তি রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল অফিসার 55 জনের জায়গায় রয়েছেন 31 জন। সিনিয়র স্টাফ নার্স 171 জনের বিপরীতে মাত্র 55 জন। নার্সিং সুপারভাইজার 8 জনের স্থলে 2 জন রয়েছেন। আর অ্যানেস্থেসিওলজিস্ট ও প্যাথোলজিস্টের পদ বর্তমানে শূন্য। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বহির্বিভাগ চালু করার মধ্য দিয়ে শুরু হয় চিকিৎসা সেবা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি বছরের 10 জানুয়ারি হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকবল সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত মানুষ। পূর্ণাঙ্গ সেবা এটা এখনো পরিপূর্ণভাবে চালু হয়নি। তো আমরা চাই এটার পরিপূর্ণ সেবা আমাদের গোপালগঞ্জের যত নাগরিক আছে, সাধারণ জনগণ যাতে এটার পূর্ণাঙ্গ সেবা পায়। যতগুলো বিভাগ আছে সবগুলো যদি চালু হয় এইখানের মানুষ অনেক সুবিধা পাবে। এখান থেকে অনেক দূরে ঢাকায় যাওয়া লাগে, যদি এখানে চালু হয় তাহলে আমাদের অত কষ্ট করা লাগে না, জনগণের ভালো হয়। স্বল্প জনবল নিয়ে যেমনটি সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের, তেমনি পূর্ণাঙ্গ সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সেবা প্রত্যাশীরা। পূর্ণভাবে মানসিকভাবে প্রস্তুত সেবা দেওয়ার জন্য, তো আমাদের এখনো কিছু ঘাটতি আছে, সেটা নার্স এবং হচ্ছে যে ক্লিনার এবং ওয়ার্ড বয় এবং আনুষঙ্গিক কিছু জিনিস ফুলভাবে পেলে আমরা পুরোদমে অবস্টেটিক যে ইউনিট বা গাইনি এবং হচ্ছে প্রসূতিদের সেবাটা আমরা পুরোভাবে চালু করতে পারবো। এমন পরিস্থিতির জন্য নার্স সংকটকে দায়ী করলেও দ্রুতই 10টি বিভাগ চালুর বিষয় প্রক্রিয়াধীন বলে জানালেন হাসপাতালের উপপরিচালক। পরবর্তী স্টেপ আমাদের প্রথম চাহিদা হচ্ছে নার্স। আমরা আগেই বলেছি যে আমরা মোটামুটি আমাদের ওয়ার্ডগুলো নিয়ে আমরা প্রস্তুত আছি। আমাদের ডাক্তারও একেবারে যা আছে আমরা চালাতে পারবো। তো আমাদের নার্স, কারণ আমি যে কোনো একটা ওয়ার্ড চালাতে গেলে আমার কিন্তু নার্স অপরিহার্য।
তো সুতরাং এই নার্সটা আমরা খুব জরুরি আমাদের, এই বিষয়টি প্রক্রিয়াধীন। আমরা এমন হতে পারে আজকেও পেয়ে যেতে পারি, তো পেলে আমরা এটা শুরু করে দিব এবং সেক্ষেত্রে আমাদের জিনিসগুলো আমাদের জন্য, নার্স পেলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। দ্রুত 500 শয্যায় মেডিকেল কলেজ হাসপাতালটিতে জনবল নিয়োগের দাবি সবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। দীর্ঘ 19 বছরেও বন্ধ হয়নি ডাকাতিয়া নদীর উপর নির্মিত চাঁদপুর সেতুর টোল আদায়। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগেই সময়সীমা পেরিয়ে গেলেও প্রতিটি যানবাহন থেকে এখনও টোল আদায় করছে ইজারাদাররা। এটি বন্ধে বিভিন্ন ব্যানারে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হলেও কর্ণপাত করেনি সংশ্লিষ্টরা। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। চাঁদপুর থেকে মোহাম্মদ ফাহাদের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 2005-06 অর্থ বছরে 18 কোটি 12 লাখ টাকা ব্যয়ে চাঁদপুর শহরতলির গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়। ওই বছরের মার্চ থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। একই সঙ্গে ইজারাদারের মাধ্যমে প্রতিটি যান থেকে নির্ধারিত হারে টোল আদায়ও শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে চলতি বছরের জুন পর্যন্ত 1.25 কোটি টাকার টোল আদায় করা হয়েছে। নির্মাণ ব্যয়ের প্রায় 3 গুণ রাজস্ব সরকারি কোষাগারে জমা হওয়ার পরও সেতু থেকে টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও যান চালকরা। যতবার আয় ততবারে টোল নেয় আমাদের থেকে, নিরীহ লোক আমাদের বাধ্যগত দিতে হয়। আর রুজি করে 1000 টাকা, এরপরে মালিক জমা 800 টাকা, এনে দাম লাগে মনে হয় দুনিক 150 টাকা, তাহলে আমাকে মনে হয় থাকে কি আর 3-4 বা 100 টাকার উপরে এখানে টোল দিতে হয়। এই টোল আজকে 20 বছর ধরে এখানে আপনার প্রতিবারে ঢাকানো হইতেছে, অবৈধভাবে টোল নেওয়া হইতেছে। আমরা চাই যে এই টোল বন্ধ হয়ে যাক। এবার হয়তো 10 টাকা, এবার নিতেছে এখন 20 টাকা। এখন এই টোলের কারণে তো আমাদের অনেক সমস্যা হয়েছে। আমরা জানি যে আরো 15 বছর আগে এটা টোল আদায়ে নতুন করে টেন্ডার হওয়ায় মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানান পরিবহন চালক ও স্থানীয়রা। এক পর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পেলাম যে রোডটা ব্লক করার একটা চেষ্টা করা হচ্ছে আর কি, তখনই আমরা এখানে আসি, এসে সবাইকে বুঝিয়ে আমরা রোডগুলো ক্লিয়ার করি, যান চলাচল স্বাভাবিক করি। তারা আমাদের কথা শুনেছে। বিষয়টি নিয়ে নতুন করে ভাবার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সরকার যখন মনে করবে যে উপযুক্ত বিবেচনা করবে যে এটি এখন আর আদায়ের প্রয়োজন নেই, তখন সরকার সিদ্ধান্ত নিতে পারে। আমার কাছে যদি কেউ আসে তাহলে সেটি আমি সেতু কর্তৃপক্ষ অথবা সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ যাদের অধীনে সেতুটি রয়েছে তাদেরকে আমরা জানাবো। এটা সবশেষ 9 কোটি 15 লাখ টাকায় 2024 সাল থেকে 2027 সাল পর্যন্ত সেতুটি ইজারা দেয় চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। টাঙ্গাইলের মির্জাপুরের কালীবাড়ি রোডে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে 8টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ভোর রাতে এ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 8 কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। পুলিশ, স্থানীয় জনতা এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের প্রচেষ্টায় ঘটনার 4 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। দেলদুয়ার ফায়ার স্টেশনের অফিসার মোহাম্মদ রাসেল মিয়া ও মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মতিউর রহমান জানান, একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে দলীয় হাইকমান্ড। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভান্স রানিং মেট হবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। খেলার খবর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জার্মান তারকা থমাস মুলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় মুলার এই কথা জানিয়েছেন। 34 বছর বয়সী এই তারকা জার্মানির জার্সিতে 14 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 131 ম্যাচে 45টি গোল করেছেন। তবে ক্লাব ফুটবলে দেখা যাবে এই তারকাকে। এদিকে সুইজারল্যান্ডের বর্তমান যুগের সেরা ফুটবলারদের একজন জাদ্দান সাকিরিও অবসরের ঘোষণা দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে সাকিরি তার বিদায় নিশ্চিত করেন। 15 বছরে সুইজারল্যান্ডের হয়ে 125 ম্যাচ খেলে 32 গোল করেছেন তিনি। দর্শক, সংবাদের এক পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে।
দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে আলোচিত পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ি, তারপরে সে আলোচনায় যাব। শিরোনামগুলো পড়ছি। শুরুতে আমার হাতে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে দফায় দফায় হামলা, সংঘর্ষ, গুলি। নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না প্রধানমন্ত্রী। ইত্তেফাক, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট, এটি কাদের বলেছেন। সমকাল, ঢাবিতে ছাত্রলীগের হামলা, সমস্যা সরকার চাইলে মুহূর্তেই সমস্যার সমাধান সম্ভব। একই রকম শিরোনাম দিয়ে সবগুলো পত্রিকা আজকে শিরোনাম করেছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে দিনরাত সংঘর্ষের রণক্ষেত্র, নিজেদের রাজাকার বলতে লজ্জা হয় না প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন। যুগান্তরের শিরোনাম সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্র, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, পাল্টাপাল্টি ধাওয়া। রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ অবরোধ, যোগ দিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। দেশ রূপান্তরের শিরোনাম আগ্রাসী ছাত্রলীগ, রক্তাক্ত শিক্ষার্থী, আরও কঠোর হবে সরকার, সহনশীলতা নয়। বণিক বার্তা, কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত 3 শতাধিক। নিজেদের টাকায় নিজস্ব প্রকৌশলী দিয়ে নির্মাণ হয়েছিল তিস্তা ব্যারেজ। ডেইলি স্টার, বাংলাদেশ ছাত্রলীগ আনলিশেস ফারি অন কোটা প্রোটেস্টার্স। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। প্রধান শিরোনামের প্রত্যেক পত্রিকায় একই রকম শিরোনাম করেছে, ঘুরিয়ে পেয়েছে। আমি জাস্ট যে কোনো পত্রিকাটির শিরোনাম ধরে যদি আসি, আমি যেমন যুগান্তরের শিরোনাম ধরে আসি যে সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্র, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, পাল্টাপাল্টি ধাওয়া। এই কথা নিয়ে আপনার কাছে একটু আসতে চাই। এইটা তো গতকালের যেটা ঘটনা, এই কয়দিন যেভাবে আন্দোলন চলছিল, কোটা সংস্কারবাদীদের আন্দোলন যে ধারায় যেভাবে চলছিল, গতকাল তার চিত্রটা পুরোপুরি পাল্টে গেছে। এখন বিষয়টা মানে সংঘর্ষের রূপ নিয়েছে এবং আগামীতে যদি এখানে সরকারি হস্তক্ষেপ না আসে তাহলে আগামীতে পরিস্থিতি আরও জটিল হবে, এরকম আশঙ্কা করাই যায়। এবং জটিলের পর্যায়টা কতটুকু খারাপ হতে পারে সেটিও বলা মুশকিল। রক্তাক্ত ক্যাম্পাস, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের 2-4টা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রক্তাক্ত হতে পারে, লাশ পড়তে পারে। গতকালের অবস্থা থেকে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশ বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ, বিভিন্ন পত্রিকার শিরোনাম আসছে যে প্রায় 3 শতাধিক আহত হয়েছে। এবং গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি দেখেছি, যেগুলো দেখে মানুষ আহতদের রক্তাক্ত ছবি, মহিলাদেরকে আক্রমণের শিকার হয়েছে। হ্যাঁ, এটা নিঃসন্দেহে মানে দুঃখজনক ঘটনা। মানে এমনও পত্রিকার খবরে এসেছে যে একটা মেয়ে মন্তব্য করছে যে সকালে যে বন্ধুর সাথে একসাথে তারা নাস্তার টেবিলে বসে নাস্তা খেয়েছে, বিকেলবেলায় সেই বন্ধুটার আক্রমণের শিকার হয়েছে। তো এইটাকে যে কোটা সংস্কারের যে আন্দোলনটি, এটি অরাজনৈতিক আন্দোলন। এইখানে রাজনীতিকরণ এবং যে ইস্যুতে ছাত্রলীগ সোচ্চার বা প্রতিবাদী, সেটা হচ্ছে যে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, আমি রাজাকার বলে যে ঘোষণা দিয়েছে। আচ্ছা, আমি আপনার প্রশ্ন ধরে একটু যদি আসতে চাই যে আপনি যেটি বলছেন যে রাজনৈতিক ব্যাপার, এখান থেকে কি রাজনৈতিক ইস্যু তৈরি হতে পারে? রাজনৈতিক ইস্যুর দিকে তো অনেকটা গড়িয়েই গেছে। যেমন একটা অপোজিশন, বিএনপি এই আন্দোলনকে সমর্থন দিছে, এটাও তো একটু রাজনৈতিক রং পেয়ে গেল, রূপ পেয়ে গেল। হ্যাঁ, তো বিষয়টা আমরা আশা করব যে এই জায়গায় এইভাবে না দিয়ে, এবং এটার নেপথ্য কারণ যেটা, যে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল কাদের সাহেব একটা ঘোষণা, আমি আপনার ওই শিরোনামটা একটু বলে দিচ্ছি। দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনাম আসছে যে আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট। এইটাই একটু কঠিন বিষয় আমার কাছে মনে হয়েছে, যে এটি একটা নির্দেশনা ছাত্রলীগের প্রতি দলীয় হাইকমান্ডের একটা নির্দেশনা, যার প্রেক্ষিতে ছাত্রলীগ আশকারা পেয়েছে। এবং যে ঘটনাটি ঘটানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজে, এটা নৃশংস এবং এটা মেনে নেওয়া যায় না। এবং সাধারণ জনগণ এটাকে সহজভাবে নেয়নি এবং মানতে তাদের কষ্ট হচ্ছে। এটা নেবার কথাও নয়, এটা নেবার কথাও নয়। যেটা আমরা পেয়েছি পত্রিকার খবরে এসছে যে 297 জন, স্পেসিফিক 297 জন আহত চিকিৎসা নিয়েছে। এর বাইরে অনেকে ঢাকা মেডিকেলের বাইরে নিয়েছে বা কেউ চিকিৎসা নেয়নি, নিজেরাই ইয়ে করেছে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। মানে তারা যদি চিকিৎসা না নেয় তাহলে তো সেটি কাউন্টে আসেনি, এমন থাকতে পারে। তো সেই বিবেচনায় তো
3 শতাধিক অবশ্যই বলবো আমরা আহত। এবং দুঃখজনক ঘটনা যে আহতরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেছে সেইখানেও নাকি তারা আক্রমণ শিকার হয়েছে। ছাত্রলীগ তাদেরকে মানে মেডিকেলে প্রবেশের সুযোগ দেয়নি, হ্যাঁ, সেখান থেকে তাদেরকে বিতাড়িত করেছে। তো এই যদি অবস্থা হয় তাহলে ধরেই নেওয়া যায় যে আগামীতে পরিস্থিতি আরো খারাপের দিকে। এবং আজকেও বিক্ষোভের আজকে কর্মসূচি আছে এবং কাউন্টার কর্মসূচি ছাত্রলীগের সম্ভবত ছাত্রলীগও বেলা 3টায় ওরা কর্মসূচি আন্দোলন কোটা সংস্কার আন্দোলনকারীদের একটা কর্মসূচি ঘোষণা করা আছে যে আজকে বেলা 3টায় তারা সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে, সমাবেশ করবে। তার কাউন্টার হিসেবে বেলা 1:30টায় কর্মসূচি ডাক আছে। এবং যারা আন্দোলন করছে কোটা বিরোধী, যারা বৈষম্য, যারা এরা সাধারণ জনগণকে সম্পৃক্ত করছে, আহ্বান করছে। হ্যাঁ, তারা একটা পর্যায়ে তারা চাইছেই, গতকাল তারা চাইছে যে এই আন্দোলন তাদের বিবেচনায় যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে সাধারণ জনগণের সম্পৃক্ততাও তারা আশা করছে এবং ডাক দিয়েছে যে সাধারণ মানুষও যাতে তাদের আন্দোলনে যুক্ত হয়। এখন অবস্থা যেটা সেটা হলো যে আমি মনে করি যে এখন সরকারের হস্তক্ষেপ, তাদেরকে ডেকে বসে বিষয় এমন জটিল কিছু না, তাদেরকে ডেকে আন্দোলনকারীদের ডেকে বসে এর একটা শান্তিপূর্ণ সমাধান দরকার। এছাড়া আমার মনে হয় পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা নাই। দেশে যে অবস্থাটা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে অবস্থা ছিল এক সময় সেশন জটের কবলে ছিল সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, সেই জায়গাটা থেকে আমরা অনেকখানি বেরিয়ে আসছি। আবার সেই দিকে অবস্থাটা চলে যাচ্ছে কিনা এরকম একটা আশঙ্কার বিষয় এখন দাঁড়িয়েছে। জি, আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আজকে যেমন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ডাবির ছাত্র যারা আছে, যারা হলে থাকে, তারা হলে ফিরে যাবে এবং প্রাধ্যক্ষ যারা আছে তারা সেটাতে দেখভাল করবে, তারা বের হবে না, অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। তার মানে ওই দিকে হয়তো যাচ্ছে, কিন্তু আন্দোলনরত যারা আছে তাদের আমি একটু বলি, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালের যে পরিস্থিতির উদ্ভব হয় তার প্রেক্ষিতে প্রাধ্যক্ষদের নিয়ে মিটিং করে মানে একটা শৃঙ্খলা ফেরানোর জন্য সেখানে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে সেখানে অনেক বহিরাগতর অনুপ্রবেশ ছিল কালকে। তো ওনারা 5টা নির্দেশনা জারি করছেন, যার মধ্যে প্রথমটি হচ্ছে যে বহিরাগতের প্রবেশ নিষেধ, হলের আবাসিক শিক্ষার্থীরা যার যার হলে শান্তিপূর্ণ অবস্থান করবে, এরকম 5টা নির্দেশনা দেওয়া আছে। সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়কে শান্তিপূর্ণ রাখার জন্য। আপনি বহিরাগত কথা বলছিলেন, এই কথাটি ঠিক যে কোনো আন্দোলনে বহিরাগতদের একটি সম্পৃক্ত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়ে যায়, সেটা রাজনৈতিক ইস্যু। সেটা অনেক যে কোনো আন্দোলনে যেমনটা আপনি বললেন, এটা একটি রাজনৈতিক ইস্যু। এটাকে রাজনৈতিকভাবে এই সুযোগটা নেয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা দেখা যায় ক্ষমতাসীন দলের রাজনীতিকরা যারা তাদের পক্ষ থেকে হয়। আমি যদি আপনার কাছে এক কথায় জানতে চাই যে আপনি কি মনে করছেন যে এই আন্দোলনকে, আপনি অবশ্য একটা বিষয় ক্লিয়ার করেছেন যে যদি সরকারের পক্ষ থেকে তাদেরকে ডেকে তাদের দাবি কথা বলা নিশ্চয়ই একটি বিষয়ের দিকে হয়তো যেতে পারে, কিন্তু এই যে আপনার অনেকগুলো আবার মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন যে রাজাকারদের অত্যাচারের কথা তারা জানে না, তাই নিজেদের রাজাকার বলতে লজ্জাবোধ হয়নি প্রধানমন্ত্রী। এই শব্দটি নিয়েও গতকালকে আমরা অনেক দেখেছি যে যারা আন্দোলন করছে তারাও রাজাকার শব্দটি বলছে, সেটি সোশ্যাল মিডিয়াও লেখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলার পরে সেটি তাদের প্রতীক এবং উনি যে বক্তব্য দিয়েছেন সেটি প্রত্যাহার করার কথা বলেছেন। এই জায়গায় আপনি কি বলেন? এইটা তো তাদের মানে অভিমানী উচ্চারণ, নিজেদেরকে রাজাকার বলছে। এখনকার যে প্রজন্ম, এরা যারা আন্দোলনে আছে, এদের স্বাধীনতা বা রাজাকারের যে মৌসুম তখন জন্মই হয়নি, তার পরবর্তী সময়ের জন্ম। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে চীন থেকে ঘুরে আসার পর গত পরশুদিনের সংবাদ সম্মেলনে রাজাকার প্রসঙ্গ টেনে যেভাবে কথা বলছেন, তার প্রেক্ষিতে তারা অভিমানী, এটা একটা অভিমানী স্লোগান বলা যেতে পারে। তো এইটাকে এত দূর গড়িয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। রাজাকার বলছে মানেই তারা স্লোগান দিল মানেই তারা রাজাকার হয়ে গেল, তাদেরকে দমানোর জন্য ছাত্রলীগ লাগবে, এই বিষয়গুলো। আপনার কথা ধরে এবং আমরা সবাই সর্বস্তরের জনসাধারণ সেটি প্রত্যাশা করে উদ্ভূত এই পরিস্থিতি শান্ত হবে, সুন্দর হবে, সেই প্রত্যাশা আমরাও করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ সারা দেশে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের 5 নির্দেশনা। নদ নদীর পানি কমায় বাড়ছে ভাঙন, সব হারিয়ে নিঃস্ব উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ। খাদ্য জল সংকট চরমে। গোপালগঞ্জে জনবল সংকটে বন্ধ শেখ সায়রা খাতুন মেডিকেলের 16টি বিভাগ। সেবা বঞ্চিত স্থানীয়রা, ক্রমান্বয়ে চালুর আশ্বাস কর্তৃপক্ষের। এবং 19 বছরেও বন্ধ হয়নি চাঁদপুরের ডাকাতিয়া সেতুর টোল আদায়। ক্ষুব্ধ স্থানীয়রা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় স্থানীয় প্রশাসন। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।